এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। পাল্লাটা খুলতেই এক কোণে ধুলোবালি মেখে পড়ে থাকা একটা ভাঙা গিটার চোখে পড়লো। বাড়ি সে গিটারটা বাইরে বের করে আনে। ভাঙা কাঠের শরীরটার উপর কিছুক্ষণ শূন্য চোখে তাকিয়ে রইল সে। পরক্ষণে হাত দিয়ে গিটারের উপর জমে থাকা ময়লাটুকু ছেড়ে পরিষ্কার করে আঙ্গুলের ডগা দিয়ে তার একটা মৃদু টোকা দিতেই নিশুত রাতে টুংটাং করে অদ্ভুত বিষাদময় শব্দ প্রতিধ্বনিত হয়। বারিশের মাথার ভেতরটা কেমন যেন উলট পালট করে উঠল। ওই সুরটা যেন ওর মগজে কোনো এক সুপ্ত যন্ত্রণাকে আচমকাই জাগিয়ে তুলল। যুবকের ভেতরের শান্ত রূপটা উধাও হয়ে গেল। তীব্র এক উন্মাদনায় সে গিটারটা শক্ত করে আঁকড়ে ধরে ফ্লোরের সাথে কয়েকটা বাড়ি মারল। ভাঙা গিটারটা এবার একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বুক ভরে কয়েকটা তপ্ত শ্বাস ফেলে বারিশ ভাঙা টুকরোগুলো কুড়িয়ে আবারও আলমারির ভেতরে একরকম ঠেসে রেখে দিল। পাল্লাটা দরম করে আটকে দিয়ে সে সোজা গিয়ে থাপ করে শুয়ে পড়ল বিছানায়। কোনো দিকে না তাকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল সে। ঘুমিয়ে পড়া ছাড়া এই তীব্র অস্থিরতা থেকে বাঁচার আর কোনো উপায় নেই ওর কাছে। ইরানের কথা মতো সকাল সকাল ঘুম থেকে উঠল ঝিলমিল। চটপট তৈরি হয়ে সে সোজা চলে গেল দিঘির রুমে। ফুপিকে আলতো করে ধাক্কা দিয়ে ডাকতে ডাকতে বলল, ফুপি ওঠো তাড়াতাড়ি, আমার সঙ্গে কলেজে যেতে হবে তোমায়। দেখি কম্বলটা আরো ভালো করে গায়ে টেনে নিয়ে চোখ না খুলে বলল, আমি পারবো না, রাতে অনেক দেরিতে বাসায় ফিরেছি, এখন ঘুমোতে দে। প্লিজ চলো ফুপি প্লিজ। তোর বাবাকে বল না গিয়ে। আব্বু তো অনেক আগেই অফিসে চলে গেছে, বলে গেছে কলেজে পৌঁছে কল করতে, তারপর সে নিজে ওখানে আসবে। দেখি পাশ ফিরে শুয়ে বলল, তাহলে ছোট ভাইয়াকে বল। হুম, ও তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। আমিও তো ঘুমাচ্ছি ঝিল, কেন সকাল সকাল বিরক্ত করছিস? তাহলে আমি কি এখন তাহসিন আঙ্কেলের সাথে একা যাব? নামটা শোনা মাত্রই দেখি ধরফর করে বিছানায় উঠে বসলো। জননী গলায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার সঙ্গে যাবি? আব্বু তাহসিন আঙ্কেলের সঙ্গে আমাকে যেতে বলেছে। ফুপি তুমিও সাথে চলো না প্লিজ। দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা চল, আমিও রেডি হয়ে আসছি। দেখে দ্রুত তৈরি হয়ে ঝিলমিলকে নিয়ে নিচে নেমে এলো। বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল তাহসিন। ওদের আসতে দেখতে সে সোজা গিয়ে ড্রাইভিং সিটে বসলো। ঝিলমিল পেছনের সিটে গিয়ে বসার সাথে সাথে দিঘি গিয়ে বসলো সামনে, ঠিক তাহসিনের পাশের সিটটায়। গাড়ি স্টার্ট দিল তাহসিন। দেখি আর চোখে একবার তাহসিনের গম্ভীর মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি? না। তাহসিনের সংক্ষিপ্ত উত্তর। পেছন থেকে ঝিলমিল বেশ উৎসাহ নিয়ে বলল, ফুপি কলেজের প্রথম দিন তুমি কার সঙ্গে গিয়েছিলে? দেখি পেছনের দিকে তাকিয়ে হাসলো। বাবার সাথে। হ্যাঁ, ঝিলমিল এবার সামনে ঝুঁকে বলল, তাহসিন আঙ্কেল তুমি কার সাথে গিয়েছিলে? একা। স্টিয়ারিং এ চোখ রেখে শান্ত গলায় বলল তাহসিন। বাহ, আর আমি ফুপির সাথে যাচ্ছি। ঝিলমিল বেশ গর্বের সাথে বলল। তাহসিন লুকিং গ্লাসে ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অনুভূতি কেমন তোমার? খুব ভালো আঙ্কেল। গাড়ি যখন কলেজের কাছাকাছি পৌঁছালো, ঝিলমিল তখন মোবাইল বের করে আলতাফ চৌধুরীকে কল দিল এবং জানিয়ে দিল যে তারা পৌঁছে যাচ্ছে। মেয়ের কথা মতো আলতাফ সাহেবও অফিস থেকে বের হয়ে কলেজের সামনে চলে গেল। কলেজের গেটে গাড়ি থামতে নিজের বাবাকে দেখতে পেয়ে চট করে গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেল ঝিলমিল। তাহসিনও গাড়ি লক করে নেওয়ার জন্য উদ্যত হতে দেখে শক্ত করে ওর হাত চেপে ধরে থামিয়ে দিল। নামবে না তুমি? দেখে গলার স্বর এবার বেশ গম্ভীর। তাহসিন হাতটা ছাড়ানোর চেষ্টা না করে প্রশ্ন করলো, কেন? আবার বলছো কেন? তুমি ইদানিং আমাকে এত এড়িয়ে চলো কেন তাহসিন? আপনি সেটা ভালো করেই জানেন ম্যাম। না, আমি জানি না। এমনি এড়িয়ে চলুন, কোনো কারণ নেই। না, তুমি বলবে কেন এড়িয়ে চলো। তাহসিন এবার দেখে চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি চাই না আপনার কোনো আচরণের জন্য আমার চাকরিটা চলে যাক।
আমার জন্য তোমার চাকরি কেন যাবে? বললাম তো, আপনি সব জানেন। তার মানে তুমি আমার অনুভূতি বোঝো? না। তাহসিন মুখ ফিরে নিল। বোঝো তুমি তাহসিন, খুব ভালো করেই বোঝো। আর বুঝোই আমার সঙ্গে এমন করছো। দেখে আচমকায় তাহসিনকে জড়িয়ে ধরে ধরা গলায় বলল, তাহসিন, আই লাভ ইউ। তুমি কেন আমার সঙ্গে এমন করছো? তাহসিন শক্ত হাতে দিঘিকে নিজের থেকে সরিয়ে দিল। কিছুটা রুক্ষ আর পার্শ্বদার গলায় বলল, ম্যাম, আপনি অযথা পাগলামি করছেন। নিজের জায়গাটা একবার দেখুন, আর আমারটাও দেখুন। আমাদের মাঝে কোনো তুলনা হয় না। চুপ করো তুমি। দেখে চিৎকার করে উঠল। আপনি চুপ করুন। তাহসিনের কণ্ঠস্বর এবার কঠিন শোনালো। আপনি যদি আমার সাথে এরপরও এমন আচরণ করেন, তবে আমি পুরো বিষয়টা নূরজাহান ম্যাডামকে বলতে বাধ্য হব। বাবার হাত ধরে ঝিলমিল কলেজের আঙ্গিনায় পা রাখতে আলতাফ চৌধুরী তাকে নিয়ে সরাসরি চলে গেলেন প্রিন্সিপালের কক্ষে। আলতাফ সাহেবকে দেখা মাত্রই প্রিন্সিপাল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বেশ উষ্ণভাবে হাত মেলালেন, কারণ তাদের পূর্ব পরিচয়টা বেশ ভালো। পিয়নের কাছে চেয়ার অর্ডার দিয়ে তারা কিছুক্ষণ ঝিলমিলের ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করলেন। এরপর প্রিন্সিপাল নিজেই তাদের একাদশ শ্রেণীর ভর্তির দায়িত্বে থাকা শিক্ষকের রুমে পাঠিয়ে দিলেন। করিডোর ধরে বাবার হাত ধরে হাঁটার সময় মেয়েটার চোখে মুখে ছিল তুমুল উচ্ছ্বাস। সে উৎসুক দৃষ্টিতে চারপাশে দেখছিল আর কাউকে খুঁজছিল। এই কলেজের ইউনিভার্সিটি সেকশনে পড়ে জারিফ। মূলত ওর কাছাকাছি থাকার ইচ্ছা থেকে ঝিলমিল এখানে ভর্তি হতে চেয়েছে, কিন্তু পুরো ক্যাম্পাসের কোথাও জারিফের দেখা মিলল না। হাঁটতে হাঁটতে এক সময় তারা সেই নির্দিষ্ট কক্ষে এসে পৌঁছালো, যেখানে নতুন শিক্ষার্থীদের ভর্তির কাজ চলছে। সেখানে তখন উপচে পড়া ভিড়। ভিড় ঠেলে সামনে যেতে আলতাফ সাহেব আর ঝিলমিল দুজনে যেন আকাশ থেকে টুপ করে পড়ল, কারণ শিক্ষকের আসনে যিনি গম্ভীর হয়ে বসে আছেন তিনি আর কেউ নন, মেহরাজের বন্ধু, অর্থাৎ তাদের পাশের বাড়ির ছেলে বারিশ। কিন্তু এটা কিভাবে সম্ভব? ছেলেটার চোখে চশমা, আর চুলের স্টাইলও বারিশের এমন না, যেমনটাই স্যারের চুলগুলো পেছনের দিকে সেট করে রাখা। বাবা মেয়ে একে অপরের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো, তারপর আবারও চোখ ফেরালো এই ব্যস্ত যুবকের দিকে। চোখে চশমাইতে অত্যন্ত মনোযোগের সাথে সে অভিভাবকদের ফর্ম দেখছে আর শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করছে। কিছুক্ষণ পর ভিড় কিছুটা হালকা হতেই আলতাফ সাহেব ঝিলমিলকে নিয়ে শিক্ষকের টেবিলের সামনে চেয়ার দুটি বসলেন। ঝিলমিল এক দৃষ্টিতে সে মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আসন গ্রহণ করলো। আলতাফ চৌধুরী টেবিলের ওপাশে বসে থাকা যুবকের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনি দেখতে হুবহু আমাদের পাশের বাড়ির বারিশের মতো। মানে চোখে চশমাটা না থাকলে পুরো ওই অসভ্য ছেলেটার কপি পেস্টের মতো আপনাকে। তাই নাকি? অসভ্য? চশমার উপর দিয়ে তাকিয়ে শিক্ষক বেশ কৌতূহল দেখালেন। তা কি অসভ্যতম করে সে? আরে সে এক চরম অভদ্র, আপনাকে আর কি বলবো, একেবারেই বেয়াদব একটা ছেলে। আলতাফ চৌধুরী যেন মনের খুব উগড়ে দিলেন। বাবার সুরে সুর মিলিয়ে ঝিলমিল চট করে যোগ করলো, হ্যাঁ স্যার, বাবা একদম ঠিক বলেছে। লোকটা আমার চাচুর বন্ধু, ভীষণ বাজে ব্যবহার তার, দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। আসলেই একটা আস্ত অসভ্য। থ্যাংক ইউ সো মাচ। ওই অসভ্য ছেলেটাই আমি। স্যার চশমা খুলতে খুলতে বলল। সাথে এতক্ষণ পেছনের দিকে টেনে রাখা চুলগুলো হাত দিয়ে সামনে আনতেই বারিশের অতি পরিচিত অভাবটা স্পষ্ট হয়ে উঠল। তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন আলতাফ সাহেব, আর ঝিলমিল ভয়ার্থ একটা মৃদু চিৎকার দিয়ে উঠল। ওর ফর্সা মুখভাব আতঙ্কে লাল হয়ে গেল। আলতাফ চৌধুরীকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে দেখে বারিশও ভদ্রলোকের মতোই আসন ছেড়ে দাঁড়ালো। হ্যান্ডশেক করার জন্য বাম হাত বাড়িয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন। আসলে হুট করেই চাকরিটা হয়ে গেল, তাই আগে ভাগে জানাতে পারিনি। তবে চিন্তা করবেন না, আজ সন্ধ্যায় বাসায় ফিরেই আপনাদের ওখানে গিয়ে মিষ্টি বিতরণ করে আসব। আলতাফ চৌধুরী স্তব্ধ হয়ে বারিশের বাড়ি দেওয়া হাতটার দিকে তাকিয়ে রইলেন। কত বড় বেয়াদব হলে হ্যান্ডশেক করার জন্য বা হাত এগিয়ে দেয়। ভদ্রলোকের সে তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে বারিশ নিজের হাতের দিকে তাকালো, তারপর জিহ্বা কেটে বলল, ও সরি। এবার সে ডান হাতটা বাড়িয়ে দিল, কিন্তু আলতাফ চৌধুরী যে হাত মেলাতে নিজের হাতটা বাড়ালেন, বারিশ বিদ্যুৎ গতিতে হাতটা টেনে নিয়ে বলল,
থাক বাদ দিন, আপনার হাতে জীবাণু থাকতে পারে। অপমানে আলতাফ চৌধুরীর চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। বাড়ির সমস্যা সেদিকে পাত্তা না দিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলল, আরে বসুন না। আলতাফ চৌধুরী আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইলেন না। তিনি মেয়ের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, মামুনি, জি আব্বু। চলো এখান থেকে, আমি তোমাকে এর চেয়েও অনেক ভালো কলেজে ভর্তি করাবো। না আব্বু, অসম্ভব, আমি এখানেই ভর্তি হব। ঝিলমিলি একরোখা গলায় বলল, কথা সরো ঝিলমিল। এখানে কি সমস্যা আব্বু? এখন তো আরো ভালো হলো, আমার চাচ্চু আছেন এখানে, তাই না চাচ্চু? শেষের অংশটুকু ঝিলমিল বেশ সংকোচ আর জড়তা নিয়ে বলল, কারণ মাত্র কয়েক সেকেন্ড আগেই এই লোকটার নামে এক গাদা বদনাম সে নিজের মুখে করেছে। মানুষ বাঁকা হেসে কণ্ঠ নামিয়ে জবাব দিল, একদম ঠিক বলেছ মামুনি, তবে আমার ব্যবহার নিয়ে ভেবো না, এখানে সেটা আরো দ্বিগুণ খারাপ হবে। ঝিলমিল ঠুটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, কোনো সমস্যা নেই চাচ্চু, আমি মানিয়ে নিব। বারিশ ফর্মটা হাতে নিয়ে কলম ঘোরাতে ঘোরাতে বলল, দেখা যাক। চোখ ধাঁধানো আভিজাত্য নিয়ে কোচে নেভি ব্লু রঙের একদম ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গাড়িটা সায় সায় করে ছুটে চলেছে পিচ ঢালা পথ ছেড়ে। আজ বারিশের শিক্ষকতার প্রথম দিন, মানে আজ থেকে সে পুরো দমে ক্লাস নেওয়া শুরু করবে। খুব ভোরে ঘুম থেকে উঠেই শোরুম থেকে এই বিলাসবহুল গাড়িটা নিজের নামে করে নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছে সে। চুলগুলো কপালের উপর একদম এলোমেলো ভাবে লিপ্তে আছে তার। পরনে গাঢ় নীল রঙের প্রিমিয়াম শার্টের উপরে 3টা বোতাম খোলা, যার কারণে গলার সুগঠিত বেশি স্পষ্ট। গাড়ির স্পিকারে হাই ভলিউমে বাজছে গাটা অনলি গানটা। সেই হিপ হপ বিটের তালে তালে যেন এক হাতে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি ড্রাইভ করছে সে। সাথে ডান পাটা অ্যাক্সিলেটারে অনবরত চাপ বাড়িয়ে চলেছে। হুটহাট গ্যারে শিফট করার খসখস শব্দ আর টায়ারের ঘর্ষণে রাস্তা যেন কেঁপে কেঁপে উঠছে। তীব্র গতিতে একে বেঁকে ছুটছে তার গাড়িটা। ফুটপাতে থাকা পথচারীরা রাস্তায় চলন্ত গাড়িটির এই খামখেয়ালি রূপ দেখে আতঙ্কিত চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝে নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেবে কাউকে। কিন্তু বাড়ির সেদিকে ভ্রুক্ষেপ নেই। ওর মুখাবয়ব একদম থমথমে, ভ্রুর মাঝে সূক্ষ্ম একটা ভাঁজ। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতটা উইন্ডোজ শিল্ডের উপর অলস ভঙ্গিতে ফেলে রেখেছে সে। কলেজের মূল ফটকের কাছাকাছি আসতেই মার্সিডিজের অবাধ্য গতি আচমকা ব্রেক চেপে গাড়ির স্পিড কমিয়ে আনলো সে। নিমিষে যেন অন্য এক মানুষ, একদম শান্ত ভদ্র আর সবুজ যুবকের মতো গাড়িটা গেটের ভেতরে ঢুকে পার্কিং জোনে থামালো। গাড়ি পার্ক করে সে ড্যাশবোর্ডের আয়নায় নিজের দিকে তাকালো। আয়নায় তাকে শার্টের খোলা বোতামগুলো এক একে আটকে নিল। শেষ বোতামটি লাগানোর সাথে সাথে কাপড়ের আড়ালে ঢাকা পড়ে গেল গলার রূপলি চিনটা। শার্টের কলারটা সোজা করে প্যান্টের বেলটা টেনে গাঢ় নীল শার্টটা নিখুঁতভাবে ইন করতেই ওর দীর্ঘ টানটান শরীরটা ফিটনেস দ্বিগুণ হয়ে ফুটে উঠল। এরপর হাত দিয়ে এলোমেলো চুলগুলো টেনে সেট করে নেয় একদম পেছনের দিকে। সবশেষে পকেট থেকে একটা সাদা ফ্রেমের চশমা বের করে চোখে পড়তেই পুরো লোকটা এক সেকেন্ডে বদলে গেল। একটু আগে সে বেপরোয়া যুবকটি চোখের পলকে রূপান্তরিত হলো এক গম্ভীর পরিপাটি ব্যক্তিত্বে। সব ঠিকঠাক করে গাড়ি থেকে নেমে লম্বা পদক্ষেপে অফিস রুমের দিকে হাঁটা ধরল সে। কিছু একটা মনে পড়তে একটু দাঁড়ালো। পকেট থেকে টাই বের করে সেটা বাঁধতে বাঁধতে বাকি পথ গেল। চড়া কাঁধ, সোজা মেরুদণ্ড আর সামনের দিকে রাখা শান্ত ধারালো দৃষ্টির মাঝে এমন একটা গম্ভীর ভাব ছিল যে পুরো পরিবেশকে এক লহমায় স্তব্ধ করে দিতে পারে। এদিকে কলেজের প্রাঙ্গণে তখন রীতিমতো শোরগোল পড়ে গেছে। এমন রাজকীয় আর কোটি টাকার গাড়ি থেকে একজন নতুন শিক্ষককে নামতে দেখে উপস্থিত শিক্ষার্থীদের চোখ চড়ক গাছ। বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের দল যেন পলক ফেলতে ভুলে গেছে। বারিশের এই তীক্ষ্ণ চোয়াল, ফর্সা গায়ের রং, চশমার আড়ালে থাকা রহস্যময় চোখ আর গ্রিক মূর্তির মতো সুঠাম শারীরিক গঠন মুহূর্তের মধ্যে চারপাশটায় সৃষ্টি করলো ভিন্ন আলোড়ন। ক্যাম্পাসের সবগুলো মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নতুন স্যারের দিকে। ওই দেখ, ইনি কি নতুন স্যার? হ্যাঁ, কালকে ওনাকে অ্যাডমিশন রুমে দেখেছিলাম, প্রফেসর ফাইজান বারিশ। ওহ ভাই, কি ড্যাশিং! জাস্ট লুক অ্যাট হিম, পুরো ক্রাশ ম্যাটেরিয়াল। একদম ঠিক বলছিস, কি হট হেয়ার স্টাইল আর বডি স্ট্রাকচারটা দেখ,
জাস্ট পারফেক্ট। আমি এখন থেকে রোজ কলেজে আসবো। বারুসের সব ফিসফিসানিকে সম্পূর্ণ উপেক্ষা করে সোজা অফিস রুমে গিয়ে ঢুকলো। সেখানে নিজের আসনে বসে বাকি শিক্ষক শিক্ষিকাদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা শেষ করলো সে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ বিনয়ের সাথে বলল, স্যার, আমি কলেজ সেকশনে একটা ক্লাস রাখতে চাই। প্রিন্সিপাল সাহেব একটু অবাক হয়ে তাকালেন। তো মূলত ভার্সিটি সেকশনের ইংলিশ ডিপার্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট। কলেজের সিলেবাস আর ভার্সিটির লেকচারারের তো আলাদা। জি স্যার, আমি জানি। বারিশ মুখে হালকা পেশাদার হাসি ফুটে বলল, তবু আমি চাচ্ছিলাম কলেজ সেকশনের একাদশ শ্রেণীর নতুন ব্যাচটার ইংরেজি বেসিক ফাউন্ডেশনটা আমি নিজে তৈরি করে দিই। রুটিনে যদি আমার একটা রেগুলার ইংলিশ ক্লাস অ্যালট করে দেওয়া যেত খুব ভালো হতো। প্রথম দিনেই ফায়াজানের এমন আগ্রহ, বিনয়ী আচরণ আর নিজের সাবজেক্টের প্রতি দায়িত্ববোধ দেখে প্রিন্সিপাল সাহেব মুগ্ধ না হয়ে পারলেন না। সাধারণত তরুণ শিক্ষকেরা জুনিয়র সেকশনে ক্লাস নিতে একটু ইতস্তত করে, কিন্তু তার মতো একজন উচ্চশিক্ষিত এবং যোগ্য যুবক নিজ থেকেই কলেজের বাচ্চাদের ইংরেজি শেখানোর আগ্রহ দেখাচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। চেয়ারে একটু হেলান দিয়ে মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটিয়ে তিনি বললেন, বেশ, আপনি যখন নিজে থেকে জুনিয়রদের ইংরেজি শেখানোর দায়িত্ব নিতে চাইছেন, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো একজন ইংলিশ টিচার পেলে তখন নতুন ব্যাচটারই লাভ। আমি রুটিন কমিটিকে বলে দিচ্ছি। বারিশ নম্রভাবে মাথা ঝুঁকে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর যদি অনুমতি দেন তবে আজ থেকে প্রথম পিরিয়ডেই ইংরেজি ক্লাসটা আমি নিতে চাই। একদম ফার্স্ট ডে থেকেই ওদের সাথে কমিউনিকেটিভ ইংলিশের সেশনটা শুরু করে দিতে চাচ্ছিলাম। প্রিন্সিপাল সাহেব আর দেরি না করে টেবিলে বেল চেপে পিয়নকে ডেকে বললেন, এলিভেন্টের ফার্স্ট পিরিয়ডের যে ইংলিশ ক্লাসটা আছে, ওটার প্রক্সি নোটিশে ফাইজান স্যারের নাম দিয়ে দাও। আজ থেকে উনি ওদের রেগুলার ইংলিশ ক্লাস নেবেন। পিয়ন মাথা নেড়ে চলে যেতেই বারিশ প্রিন্সিপাল স্যারকে আরেক দফা ধন্যবাদ জানিয়ে ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতাটা হাতে নিল। ঘড়ির কাঁটায় চোখ রেখে সে বুঝতে পারলো ঠিক 5 মিনিট পরেই বেল পড়বে। হুট করেই তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। অ্যালার্মের কর্কশ শব্দে ঝিলমিলের মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। বাজছে তো বাজছেই, তা আমার কোনো নাম নেই। আধো ঘুমে হাত বাড়িয়ে ফোনটা কোনো মতে টিপে সাউন্ডটা বন্ধ করলো। চাদরটা মুড়ে দিয়ে অন্যদিকে ঘুরে মাত্র চোখটা বুঝেছে, ঠিক তখনই আবারও সে কানের কাছে ঘ্যান ঘ্যানানি। বিরক্ত হয়ে ঝিলমিল আবারও বন্ধ করে, কিন্তু ওটা থামার পাত্র না। একটু পর আবারও বাজে, বন্ধ করে আবারও বাজে। মেজাজটা ছুটে গেল ওর। শেষমেশ আর থাকতে না পেরে ধরফর করে বিছানার উপর উঠে বসলো কিশোরী। আড়মোড়া ভেঙে সামনের দেয়াল ঘড়িটার দিকে চোখ পড়তে একদম হাত পা ঠান্ডা হয়ে গেল ঝিলমিলের। মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9:30 বাজে, অথচ ক্লাস রুটিন অনুযায়ী প্রথম পিরিয়ড শুরু হওয়ার কথা 9:30টায়। তার মানে ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতেই দেখলো স্ক্রিন জুড়ে ইরানের 26টা মিসড কল ভেসে আছে। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে এক লাফে বিছানা থেকে নামলো সে। ওয়াশরুমে ঢুকে কোনো মতে ব্রাশটা শেষ করেই মুখে 4-5টা পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। তাড়াহুড়োই হাত কাঁপছে ওর। ড্রয়ার টেনে নতুন কলেজ ড্রেসের ধবধবে সাদা কামিজ আর সালোয়ারটা বের করে চটজলদি গায়ে গলিয়ে নিল। তারপর কামিজের 2 কাঁধ থেকে ঝুলে থাকা উড়নাটা বুকের উপর সুন্দর করে আড়াআড়ি করে টেনে উড়নার 2 প্রান্ত পিঠের দিক থেকে ঘুরিয়ে এনে কোমরের ঠিক উপরে বেল্ট দিয়ে নিখুঁত একটা বাঁধন দিতেই পুরো ড্রেসটা ওর শরীরের সাথে সুন্দরভাবে ফিট হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধার জন্য চিরুনিটা হাতে নেওয়ার সময় পেল না। আঙুল দিয়ে জ্বর ছাড়ে কোনো মতে টেনে টনে 2 পাশে 2টো বেনি ঝুলিয়ে দিল সে। সিঁড়ি দিয়ে একরকম লাফাতে লাফাতে নিচে নামার সময় মাকে ডেকে চিৎকার করে উঠল ঝিলমিল, আম্মু, তোমরা আমাকে ডাকোনি কেন? ডাকিনি মানে? তোর ঘরের দরজাটা ভাঙাই শুধু বাদ রেখেছিলাম। রান্নাঘর থেকে কড়া গলায় জবাব দিলেন নাজমা বেগম। ধুর, কলেজের প্রথম দিনেই লেট হয়ে গেল। ঝিলমিলের এই এলোমেলো রূপ দেখে নাজমা বেগম চোখ কপালে তুলে বললেন, এমন পাগলের মতো সেজে কেউ কলেজে যায়? চুলগুলো কি ছিঁড়ি করেছিস? চুপ করো তো, একদম সময় নেই। ডাইনিং টেবিল থেকে একটা পাউরুটির স্লাইস মুখে পরে দিয়ে সোজা বাইরে দৌড় দিল সে। গ্যারেজ থেকে সাইকেলটা বের করে প্যাডেলে এমন চাপ দিল যেন রীতিমতো সাইকেল ওড়াচ্ছে সে। ঝড়ের গতিতে সাইকেল ছুটছে রাস্তা দিয়ে।
কিন্তু অতিরিক্ত তাড়াহুড়োর ফলে যা হওয়ার তাই হলো। হঠাৎ রাস্তার একটা ছোট গর্তে চাকা পড়তে টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ঝিলমিল। ভাগ্য ভালো যে খুব বেশি ব্যথা পায়নি, তবে সাদা সালোয়ার আর কামিজের হাতায় বেশ কিছুটা কাদা ময়লা লেগে গেছে। তবে আজ সেসব পাত্তা দেওয়ার সময় ওর নেই। চটজলদি উঠে দাঁড়িয়ে জামার ময়লাটা হাত দিয়ে কোন রকমে ছেড়ে ফেলেই আবারও সাইকেলে উঠে বসলো। কলেজের গেটে পৌঁছে সাইকেলটা লক করে ব্যাগ কাঁধে নিয়ে এক দৌড়ে নিজের ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো সে। হাঁপাচ্ছে রীতিমতো। দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিতেই ওর চোখে পড়লো বারিশকে। বারিশ চাচ্চু ক্লাস নিচ্ছে। দৃশ্যটা দেখে ঝিলমিল যেমন অবাক হলো, তেমনি বুকে আটকে থাকা একটা বিশাল শ্বাস যেন স্বস্তিতে বেরিয়ে এলো। বারিশ চাচ্চু তো ভার্সিটিতে ক্লাস নেওয়ার কথা, এইখানে কি করছে? তবে যাই হোক, ভালোই হয়েছে। অন্য কোনো বলরাগী স্যার হলে প্রথম দিনই লেট করার জন্য হয়তো বকুনি খেতে হতো। বারিশ চাচুর ক্লাসে সেই ভয় নেই। দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতেই ঝিলমিল একটু জোরে বলল, ভেতরে আসি চাচু। ব্যাস মুহূর্তের মধ্যে ক্লাসের সব ছাত্রছাত্রীর দৃষ্টি ঘুরে পড়ল দরজায় দাঁড়ানো ঝিলমিলের দিকে। ঝিলমিলের অবস্থা দেখে পেছনের বেঞ্চের মুখ টিপে হাসতে শুরু করে দিল কয়েকজন মেয়ে, কিন্তু সবাই তাকালেও বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আগের মতোই বোর্ডে লেখায় ব্যস্ত। ঝিলমিল ভেবে পেল না বারিশ চাচ্চু শুনতে পায়নি নাকি ইচ্ছে করে ইগনোর করছে। সে গলাটা একটু উঁচিয়ে আবারও ডাকলো, চাচু আসবো? এবারও বারিশ ঘাড় ঘোরালো না। কেমন যেন অসহায় লাগতে শুরু করে ঝিলমিলের। ক্লাসের ভেতর থেকে ইরান চোখ রাঙাচ্ছে। কেন এমন চোখ রাঙাচ্ছে কে জানে। ঝিলমিল একটু ঢুক গিলে বারিশের দিকে তাকিয়ে এবার অন্যভাবে ডাকলো, স্যার আসতে পারি? এবার ঘুরে তাকালো বারিশ। হাতের মার্কার প্যানটা ডেস্কে রেখে শান্ত দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত জড়ে পড়ল সপ্তদর্শীকে। তাড়াহুড়োয় বাঁধা দুটো উস্কো খুস্কো বেনি কপালের সামনের ছোট ছোট চুলগুলো ঘামে লেপ্টে আছে। সাদা রাসের হাতায় আর সালোয়ারে কাদার দাগ, সব মিলিয়ে একদম বিধ্বস্ত একটা অবস্থা। বারিশ স্থির পায়ে ওর দিকে এগিয়ে আসে। তার গম্ভীর মুখ দেখে ঝিলমিল নার্ভাসনেস কাটাতে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। কিছু একটা বলার জন্য মুখ খুলতেই বারিশের বরফ শীতল কণ্ঠ ভেসে এলো, তুমি কি বাসা থেকে এসেছো নাকি ইঁদুরের গর্ত থেকে উঠে এসেছো? কথাটা শোনার পর ক্লাসের সবাই আর হাসি চেপে রাখতে পারলো না। হু হু করে হেসে উঠলো একসঙ্গে। ঝিলমিল চরম অস্বস্তিতে ক্লাসের সবার দিকে তাকায়। বারিশ একটা কড়া ধমক দিয়ে সবাইকে চুপ করালো। পুরো ক্লাস নিমিষে পিনপতন নীরব। তারপর সে আবারও দৃষ্টি ঘোরালো দরজায় দাঁড়ানো রমণীর দিকে। ঝিলমিল আমতা আমতা করে বলল, বাসা থেকে এসছি। ঠিকই আছে, এই অবস্থায় তো ইঁদুরও তোমাকে তাদের গর্তে এলাও করবে না। অপমানটা গায়ে না মেখে ঝিলমিল নির্লিপ্ত গলায় বলল, ঠিকই বলেছেন। এবার কি আমি ভেতরে আসতে পারি? ক্লাস শুরু হয়েছে ঠিক 30 মিনিট আগে। বারিশ চোখের পলক না ফেলেই বলল, জি স্যার, বুঝতে পারিনি। কাল থেকে আর হবে না। আমি ঝিলমিলের কথা শেষ হওয়ার আগেই বারিশ হাত তুলে ওকে থামিয়ে দিয়ে নির্বিকার গলায় বলল, 30 মিনিট লেট করে এসেছো, তাই 30 বার কান ধরে উঠবোস করে তারপর ক্লাসে ঢুকবে। বারিশ আর কোনো কথা না বাড়িয়ে আবারও হ্যাট বোর্ডের দিকে যেতে শুরু করলো। কিশোরী বার সত্যি রেগে গেল। ভয় ডর সব ভুলে সে কটকট করে ক্লাসে ঢুকতে ঢুকতে বারিশের পিঠের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি বলেন আপনি? মাত্র 30 মিনিট লেট হয়েছে বলে আমি সবার সামনে কান ধরে উঠবোস করব? পারবো না আমি। কথাটা শেষ হতেই বারিশ পেছনে ঘুরে বিদ্যুৎ গতিতে ঝিলমিলের দিকে এগোলো। বারিশকে এভাবে তেড়ে আসতে দেখে ঝিলমিলের রাগ মুহূর্তে জল হয়ে গেল। সে ভয় পুনরায় পেছাতে পেছাতে আবারও আগের জায়গায় অর্থাৎ দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। বারিশ দরজার একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলল, বেয়াদবি করলে একদম 30-এর জায়গায় 60 বার কান ধরে উঠবোস করিয়ে ক্লাস থেকে সোজা বের করে দেব। চুপচাপ যা বলেছি তা করে ক্লাসে এসে বসো। ঝিলমিল এবার করুণ চোখে তাকিয়ে অনুনয়ের সুরে বলল, আপনি না আমার চাচু? চুপ, এখানে এসব চলবে না। চাচু প্লিজ। শাট আপ। আমি তোমার বাবার ভাই নই যে সারাক্ষণ এভাবে চাচ্চু চাচ্চু করবে। বারিশের গলার স্বর নামিয়ে শক্ত করে বলল। ঝিলমিল অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে সত্যি সবার সামনে কানে ধরাবেন? তুমি কি তাড়াতাড়ি করবে? ক্লাসের সময় চলে যাচ্ছে। বারিশ হাত ঘড়ির দিকে তাকিয়ে তাগাদা দিল। কি বার করার আছে ঝিলমিলের। শেষমেশ মাথা নিচু করে সত্যি সত্যি দুই কানে হাত রাখলো সে।
ক্লাসের সবাই ঝিলমিলের এই অবস্থা দেখে ফিক করে হাসতে নিয়েও পারল না বারিশের ওই জ্বলন্ত চাউনির জন্য। বারিশে এক ধমকে সবার মনোযোগ আবার বোর্ডের দিকে ঘুরে দিল। এদিকে দরজার পাশে দাঁড়িয়ে ঝিলমিল মনে মনে বারিশের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গুনছে আর কান ধরে উঠবোস করছে। 1, 2, 3। 5 মিনিটেই কোনো রকমে উঠে বসে 30 বার পূরণ করে ফেললো ঝিলমিল। বলল, হয়েছে স্যার, এবার আসি। বারিশ হোয়াইট বোর্ড থেকে চোখ না সরিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অনুমতি পেতেই ঝিলমিল দ্রুত পায়ে ক্লাসে প্রবেশ করে, কিন্তু তাড়াহুড়ো চোটে যেন আজ ওর কপালটাই খারাপ। ক্লাসের মাঝ বরাবর পৌঁছতেই ডেস্কের একটা কোনায় পা লেগে আচমকা হুঁচট খেল সে। কিন্তু ঝিলমিল কোনো মতেই নিজেকে সামনে নিয়ে একদম শেষ বেঞ্চে ইরানের পাশের খালি সিটটায় গিয়ে বসলো। বারিশ একটা দীর্ঘশ্বাস নিয়ে ফের ক্লাসে মনোযোগী হয়। এদিকে বান্ধবীর এই বিধ্বস্ত অবস্থা দেখে ইরান নিজের কপালে হাত দিয়ে ফিসফিসিয়ে বলল, কবে ঠিক হবে তুই বল তো? ফার্স্ট দিনে এই হাত। ধেত বলিস না, গুনে গুনে 10টা অ্যালার্ম সেট করে রেখেছিলাম। অ্যালার্ম ঠিকই বেজেছে, কিন্তু আমার কুত্তা ঘুম আর ভাঙল না। ঝিলমিল ব্যাগটা বেঞ্চে রাখতে রাখতে ফুঁসে উঠল, এরপর থেকে সকাল 5টায় ঘুম থেকে উঠে বসে থাকবি তুই। ঝিলমিল সেদিকে কান্না দিয়ে ক্লাসের সামনের দিকে তাকিয়ে গলার স্বর আরও নামিয়ে বলল, আচ্ছা ওসব ছাড়, বারিশ চাচ্চু এখানে কেন ক্লাস নিচ্ছে রে? কেন আবার? আমাদের একাদশের রেগুলার ইংরেজি স্যার তো উনি। কি বলিস কি সত্যি? ইরান কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে ক্লাসের থমথমে পরিবেশ কাঁপিয়ে বারিশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কথাটা তীরের মতো সে গায়ে লাগতে ঝিলমিল আর ইরান ছটপট কথা থামিয়ে দিল। ক্লাসের বাকি সবাইও একদম তটস্থ হয়ে মেরুদণ্ড সোজা করে যার যার জায়গায় চুপচাপ বসে রইল। পুরো ক্লাসরুমে আবারও পিনপত নীরবতা। কিন্তু হুট করে ঝিলমিলের মনে পড়ল নিজের রোল নাম্বারটাই প্রেজেন্ট করতে ভুলে গেছে। ঝিলমিল আর দেরি না করে একটু ইতস্তত করে বেঞ্চ ছেড়ে দাঁড়িয়ে বেশ নিচু গলায় কাচুমাচু হয়ে বলল, স্যার আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিন। বারিশ উপস্থিতির খাতাটা সামনে টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে মুখ না তুলে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? বারিশের এই প্রশ্নটা শুনে ঝিলমিল ভেতরে ভেতরে রাগে একদম ফেটে পড়ার উপক্রম হলো। নাকটা ফুলে উঠল তার। এই লোক এত বেশি কেন করে? এমন ভাব করছে যেন কখনো দেখেনি ঝিলমিলকে। ঝিলমিলকে চুপ করে থাকতে দেখে বারিশ এবার খাতা থেকে চোখ তুলে সরাসরি ওর দিকে তাকালো। কি হলো, নাম বলো। ঝিলমিল দাঁতে দাঁত চেপে গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে জবাব দিল, জাহানারা চৌধুরী ঝিলমিল। সন্ধ্যের হালকা আলো আধারিতে জারিফ আর ঝিলমিল দুজনেই দুপাশের ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিল। কলেজে দেখলাম না তোমায়। বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। বললেও না আমাকে। বললেই কি তুই সাথে যেতি? না। তাহলে? আচ্ছা বাদ দাও, তোমার চাচ্চু আমাদের ওখানে চাকরি নিয়েছে কেন? সেটা আমিও জানি না। তার যখন যেটা মন চায় সেটাই করে। কিছু বললে বাসায় সবার কে জানে, হয়তো আমার উপর নজর রাখতেই এইসব করেছে। খুব খারাপ সে। আমাকে আজকে। ঝিলমিল কথা সম্পূর্ণ করার আগেই জারিফ থামিয়ে দেয়। ওয়েট। গেট দিয়ে একটা গাড়ি ঢুকতে দেখে চোখ বড় বড় হয়ে যায় জারিফের। ও মাই গড, হোয়াট আ ওয়ান্ডারফুল কার। তাদের বাসার গেট গলে ভেতরে ঢুকছে রাজকীয় গাঢ় নীল রঙের একটা নতুন চকচকে মার্সিডিজ বেঞ্জের এস ক্লাস গাড়ি। হেডলাইটের তীব্র আলোয় লনের অন্ধকার কেটে যাচ্ছে। জারিফ অবিশ্বাস্য চোখে সেদিকে তাকিয়ে আছে। লনের ঠিক মাঝখানটায় এসে গাড়িটা থামতেই অবাকের চরম সীমায় পৌঁছে যায় জারিফ। কারণ চালকের আসনে দরজা খুলে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভঙ্গিতে গাড়ি থেকে নামছে বারিশ। চাচাকে এমন এক বিলাসবহুল রাজকীয় গাড়ির মালিক হিসেবে দেখে জারিফ আর ছাদে এক মুহূর্ত টিকতে পারল না। সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো সে। এক দৌড়ে লনে গাড়ির কাছে গিয়ে হাতটা বাড়িয়ে বলল, এটা কোথায় পেলে চাচ্চু? জারিফের হাত গাড়িতে স্পর্শ লাগার আগেই বারিশ ছট করে জারিফের কবজি চেপে ধরে ওকে থামিয়ে দিল। মুখে কোনো ভাবান্তর না এনে শান্ত গলায় বলল, ডোন্ট টাচ ইট, ইটস মাই কার। আর ইউ কিডিং মি চাচ্চু? সিরিয়াসলি? এই গাড়ি তুমি আবার কখন কিনলে? বারিশ এবার পকেট থেকে মার্সিডিজের চাবিটা বের করে লক করার বোতামে আলতো চাপ দিল।
গাড়িটা একটা মৃদু আওয়াজ করে লাখতে সে জারিফের দিক থেকে চোখ সরিয়ে নিল। ধীরস্থিরভাবে মুখ তুলে সে তাকালো ওপাশের ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে। সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে একদম স্বাভাবিক গলায় বলল, আজকে বলে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়িতে গুনে গুনে 3টে গাড়ি। তুমি আসবে বলে তোমার বাবা সেদিনও তোমার জন্য নতুন একটা গাড়ি কিনে এনেছে। সেটা রেখে 4,72,00,000 টাকা খরচ করে কি মনে করে এই গাড়ি কিনতে গেলে তুমি? বারিশের রুমে ঢুকে বেশ রাগত গলায় কথাগুলো বললেন ঝর্ণা বেগম। বারিশ কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকায় তিনি আরও রেগে গিয়ে বললেন, উত্তর দাও তরঙ্গ। সামনের টেবিলের উপর ল্যাপটপ খোলা বারিশের। সে ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে একদম নির্বিকার ভঙ্গিতেই বলল, গতকালই তো তুমি বললে গাড়ি কিনলে মেনে নিতে, তাই কিনেছি, এবার মেনে নাও। ওটা আমি রাগের মাথায় মুখের কথা বলেছিলাম, আর তুমি সেটা সত্যি সত্যি। নিজের টাকায় কিনেছি, চলে যাও এখান থেকে। বারিশের কণ্ঠে এবার বরফ শীতল কাঠিন্য। একই কথা বারবার বলবে না। গাড়ি কেনার এতই যখন শখ ছিল, 1 কোটি টাকার মধ্যে তো ভালো গাড়ি কিনতে পারতে। তাই বলে 4 কোটি টাকা উড়িয়ে দিলে। তুমি কি একটু বদলাবে না তরঙ্গ? বারিশ এবার আর কোনো উত্তর দিল না। মায়ের কথাগুলো যেন ওর কানেই পৌঁছালো না। সে আগের মতোই তাকিয়ে রইল ল্যাপটপের স্ক্রিনে। কালই ফেরত দিয়ে আসবে গাড়িটা, আমি কোনো কথা শুনবো না। বারিশ এবার ল্যাপটপ থেকে চোখ তুলে মায়ের দিকে তাকালো। যেটা একবার আমার হয়ে যায় সেটা হাতছাড়া করার অভ্যাস আমার নেই। আমি অত শত বুঝি না, আমি শুধু জানি। ঝর্ণা বেগম কথাটি শেষও করতে পারলেন না। বারিশ হঠাৎ নিজের 2 হাত দিয়ে ল্যাপটপটা এত শক্ত করে চেপে ধরল যেন এক মুহূর্তের মধ্যে ওটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে। ওর হাতের রগগুলো রাগে ফুলে উঠেছে। ছেলের এই মার মুখে নীরবতা দেখে ঝর্ণা বেগমের মুখের কথা মুখে আটকে গেল। তিনি আর কথা বাড়ানোর সাহস পেলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। দেখে আর বারিশের বিয়ের তারিখ একদম ঘনিয়ে এসেছে। আর মাত্র কিছুদিন, তারপরে ওদের 4 হাত এক হবে। আজকে দেখিকে নিয়ে কেনাকাটার জন্য শপিং মলে যাওয়ার কথা বারিশের। যাওয়ার কথা ছিল গতকালই, কিন্তু বারিশের ব্যস্ততার কারণে তার হয়ে ওঠেনি। এদিকে ঝিলমিলের জীবনের অবস্থা একদম তেজপাতা। কলেজে সে প্রতিদিনই লেট করে পৌঁছায়, আর বারিশ তাকে প্রতিদিনই ক্লাসের সামনে কান ধরে দাঁড় করে রাখে। নিয়মিত এই অপমান সহ্য করতে করতে ঝিলমিলের চামড়াও এখন গন্ডারের মতো শক্ত হয়ে গেছে। বারিশের কড়া কড়া কথা এখন আর ওর গায়ে লাগে না। ক্লাসের অনেকেই এখন ঝিলমিল আর ইরানের ভালো বন্ধু হয়ে গেছে। ঝিলমিলের চুল বেঁধে দিচ্ছেন নূরজাহান বেগম, একদম মাথার তালু থেকে ফ্রান্স বেনি তুলে দিচ্ছেন তিনি। ঝিলমিলের মনটা ছটফট করছে। সে অস্থির হয়ে বলল, দাদিমা এখনো হয়নি? ফুপি তো আমাকে রেখে চলেই যাবে। যাবে না রে বোন, যাবে না। এই তো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। দেখি পুরোপুরি তৈরি হয়ে নিচে নেমে সে ঝিলমিলকে তাগাদা দিয়ে বলল, হয়েছে তোর, এতক্ষণ ধরে দাঁড়িয়েছি। ঝিলমিল এবার ছটফট করে উঠে বলল, দাদিমা ছাড়ো এবার। নূরজাহান চৌধুরী আলতো করে শেষ টানটা দিয়ে চুলগুলো ছেড়ে দিলেন। বললেন, শেষ? দেখি তো কেমন লাগছে আমার সোনাটাকে। ঝিলমিল ঝটপট আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে পেছন ঘুরল। দাদিমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, ফিরে আসার পর মন ভরে দেখিও দাদিমা, আমি এখন যাই। বলে সে দেখের হাত ধরে একরকম টেনে বাইরে বেরিয়ে গেল। দেখি আজ একটা কালো রঙের ঢিলে ঢালা প্যান্টের সাথে মানানসই লেডিস শার্ট পরেছে, আর ঝিলমিল পরেছে একদম সাধারণ একটা সুতি কুর্তির সাথে জিন্স প্যান্ট। বাড়ির লনে বারিশ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। দেখে গিয়ে বারিশের পাশের সামনের সিটে বসলো, আর ঝিলমিল গিয়ে বসলো পেছনের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে বারিশ আয়নায় একটু ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকে তাকায়। তারপর ফের দিকের দিকে ফিরে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ও কোথায় যাচ্ছে? দেখি সহজভাবে বলল, কেন? আমার সাথে শপিংয়ে যাচ্ছে। কিন্তু কেন? বারিশের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। ঝিলমিল পেছনের সিট থেকে সামনের দিকে ঝুঁকে সে চওড়া একটা হাসি দিয়ে বলল, জ্বালাতে যাচ্ছি আপনাদের। কেন ফুপা, কোনো সমস্যা? বারিশ পেছন ঘুরে ঝিলমিলের দিকে এমনভাবে তাকালো যেন পারলে এখনই ওকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সে দাঁতে দাঁত চেপে বলল, না। তাহলে আর দেরি না করে গাড়ি স্টার্ট করুন। বেশ হুকুম দেওয়ার ভঙ্গিতে বলল কিশোরী। এদিকে ঝিলমিলের মুখে ফুপা ডাক শুনে দেখি চোখ পাকিয়ে ওর দিকে তাকালো।
এখনো বিয়ে হলো না আর এর মধ্যেই ফুপা ডাকা শুরু। তবে ঝিলমিলের সেসব চোখের ইশারাকে পাত্তা না দিয়ে দিঘির দিকে তাকিয়ে বলল, ফুপি শোনো, বল, কি বলবি? বিয়ের পর তোমার এই হাজবেন্ডকে বলবে মানুষের সাথে ব্যবহারটা যেন একটু ভালো করে করে। দিঘি ফিসফিসিয়ে ধমক দিয়ে বলল, তুই কি একটু চুপ থাকবি ঝিলমিল? থাকবো, তবে একটা শর্তে। কি শর্ত? শপিং মলে গিয়ে তুমি নিজের জন্য যা যা কিনবে আমাকেও ঠিক সেই জিনিসগুলোই কিনে দিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, তোকে সব কিনে দেব, তুই দয়া করে এখন চুপ থাক। ওকে, ডান। ঝিলমিল মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকার ভঙ্গি করলো। বারিশ গাড়ি চালাতে চালাতে লুকিং মিররে বারবার পেছনের সিটে বসা ঝিলমিলকে দেখছিল আর ভেতরে ভেতরে রাগ সামলাতে দাঁত কামড়াচ্ছিল। শপিং মলে পৌঁছানো মাত্রই বারিশকে পেছনে ফেলে দিঘিকে নিয়ে আগে আগে ছুটল ঝিলমিল। সে যতগুলো দোকানে ঢুকছে সবগুলোতেই একদম হুলস্থুল বাঁধিয়ে দিচ্ছে, কাপড় চোপড় টেনে টুনে সেলসম্যানদের অস্থির করে তুলছে। বারিশ তার জীবনে কোনোদিন মেয়েদের সাথে কেনাকাটা করতে আসেনি, আজকে এসেছে, সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে তা প্রতি মুহূর্তেই হাড়ে হাড়ে টের পাচ্ছে। বারিশের কেনাকাটার আগ্রহ নেই কোনো, দেখির তো আর ইচ্ছে নেই। তার মনের ভিতর চোখের সামনে বারবার শুধু তাহসিনের মুখটা ভেসে উঠছে। তবু এই ছটফটে ঝিলমিলটার জোড়াজুড়িতে ওর পছন্দ মতোই দেখিয়ে একে একে সব কিছু কিনে নিল। বিয়ের কেনাকাটা তো আর একটা দুটো নয়, প্রচুর জিনিসপত্র। দেখতে দেখতে সারাদিন গড়িয়ে সন্ধে নেমে এলো। কেনাকাটা প্রায় শেষ করে দিঘি একটু ওয়াশরুমের দিকে গেল। শপিং মলের একটা নিরিবিলি করিডোরে বারিশ আর ঝিলমিল পাশে পাশে দাঁড়িয়ে আছে। বারিশের দুহাত ভর্তি দামি দামি ব্র্যান্ডের শপিং ব্যাগ। ঝিলমিল হঠাৎ বারিশের হাতের একটা বিশেষ ব্যাগের দিকে তাকিয়ে চঞ্চল গলায় বলে উঠল, আপনার বিয়ের শেরওয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ফুপা, ওটা আমি পছন্দ করে দিয়েছি, দেখবেন বিয়ের দিন আপনাকে অনেক সুন্দর লাগবে। ঝিলমিলের কথা শেষ হওয়া মাত্রই বারিশ আর নিজেকে সামলাতে না পেরে শপিং ব্যাগ সমেত বিদ্যুৎ গতিতে এক পা এগিয়ে সে নিজের শরীর দ্বারা ঝিলমিলকে দেয়ালের সাথে চেপে ধরল। চোখ দুটো রাগে রক্তিম হয়ে গেছে। সে ঝিলমিলের একদম মুখের কাছে নিজের মুখ এনে ফিসফিসে বলল, কিসের ফুপা? হ্যাঁ, বিয়ে হয়েছে আমাদের এখনো? শুনো, যাওয়ার পথে যদি আর একটা শব্দ তোমার এই মুখ দিয়ে বের হয়েছে তবে দোকান থেকে সুপার গ্লু কিনে এনে তোমার ঠোঁটে লাগিয়ে দেব। বলো, আরও কথা বলবে? বারিশের এই আচমকা আক্রমণ আর বাঘের মতো চাউনি দেখে ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে ওঠে। সে ভয়ে চোখ বড় বড় করে দুপাশে জোরে জোরে মাথা নাড়ল। না, সে আর একটা কথা বলবে না। বারিশের দেওয়া হুমকির পর ঝিলমিল মুখে কুড়ি পাতল ঠিকই, কিন্তু নিজের স্বভাব তো আর পুরোপুরি বদলে ফেলা যায় না। বারিশের গাড়িটাকে বানিয়ে দিল সে চলন্ত রেস্তোরাঁ। দেখে ফিরে আসতেই ঝিলমিল চুপচাপ গিয়ে পিছনের সিটে বসে। তবে মুখ বন্ধ রাখলেও পেটের ক্ষুধা তো আর বন্ধ রাখা যায় না। এই রাবিশ স্যার সারাদিনে এক বোতল পানি পর্যন্ত খাওয়ায়নি ওদের। শপিং মলের ভেতরে অত ছোটাছুটি করার পর ঝিলমিলের বেশ ভালো রকম খিদে পেয়েছে। গাড়ি কিছু দূর এগোতে রাস্তার পাশে একটা ফুড কোর্ট দেখে ঝিলমিল আর লোভ সামলাতে পারল না। সে দিঘির পাটে আলতো টোকা দিয়ে হাত দিয়ে ইশারা করে ফুড কোর্টের দিকে। মুখে কিছু বলল না, শুধু দুই ঠোঁট চেপে ধরে প্যাটে হাত দিয়ে ক্ষুধার্ত একটা মুখভঙ্গি করলো। দিঘি ওর ইশারা বুঝতে পেরে বারিশের দিকে তাকিয়ে বলল, বারিশ, গাড়িটা একটু থামাও তো, ঝিলমিলের বোধ হয় খিদে পেয়েছে, কিছু একটা কিনবো। বারিশ লুকিং মিররে শব্দদস্যুর দিকে তাকাতেই দেখলো সে একদম নিরীহ মুখে বসে আছে। সে নিঃশব্দে গাড়িটা চাপালো রাস্তার পাশে। ঝিলমিল ঝটপট গাড়ি থেকে নেমে ফুচকা আর আইসক্রিম কিনে বেশ খুশি মনে গাড়িতে ফিরে এলো। গাড়ির ভেতরে বসে সে আয়েশ করে ফুচকা খাওয়া শুরু করলো। দামি লেদার সিটের উপর টক পানিগুলো পড়ছে, সেদিকে মেয়েটার কোনো ভ্রুক্ষেপ নেই। গাড়ি আবারও নিজ গন্তব্যে চলছে। ফুচকা শেষ হতে না হতেই ঝিলমিলের নজর পড়ল রাস্তার উপরের একটা কফি শপের দিকে। পুনরায় ঝিলমিল খামচে ধরল দিঘির হাত। এবারও মুখে কোনো রা নেই, শুধু জানালার বাইরে কফি শপের সাইনবোর্ডের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। দেখে আবারও বলল, বারিশ, গাড়িটা অনেকবার থামাও, ও একটু কফি খাবে। দাঁতে দাঁত চেপে গাড়ি সাইড করে বারিশ। ঝিলমিল এবার গাড়ি থেকে নেমে বড় এক মগ কোল্ড কফি আর সাথে দুটো বড় চিজ বার্গার নিয়ে গাড়িতে উঠল। বার্গারের চিজ আর সস তার আঙ্গুল পেয়ে মার্সিডিজের সিটের উপর পড়ছে। এবারও
কোনো দিকে না তাকিয়ে খেতে লাগলো মেয়েটা। বারিশ তখন আয়নায় ওর দিকে এমনভাবে তাকালো যেন পারলে এখনই ওকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে। গাড়ি আবারও স্টার্ট করেছে বারিশ। এবার অন্তত সোজা বাড়ি পৌঁছানো যাবে, কিন্তু বারিশের সেই স্বস্তি টিকলো না বেশিক্ষণ। গাড়ি যখন তাদের এলাকার কাছাকাছি চলে এসেছে ঠিক তখনই ঝিলমিলের চোখে আটকালো রাস্তার ধারের একটা চটপটির দোকানের দিকে। ওর মনটা কেমন যেন চটপটের জন্য আনচান করে উঠল। এটা সে পার্সেল করে নিয়ে যাবে, ঘুমানোর আগে খেয়ে ঘুমাবে। ঝিলমিলে বার দেখের কাঁধে বারবার মৃদু ধাক্কা দিয়ে জানালার বাইরে চটপটের দোকানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখে কোনো কথা না বলে শুধু চোখ দুটো দিয়ে আকুল এক মিনতি ফুটিয়ে তুলল সে। দেখে পেছনের দিকে ঘুরে শাসানোর মতো করে তাকালো। ঝিলমিলে ইশারায় বোঝালো এবারে শেষ। তপ্ত শ্বাস ফেলে দেখে বারিশের দিকে ফিরে বেশ নরম গলায় বলল, বারিশ, আরেকটা বার গাড়িটা একটু সাইড করো, ও চটপটি নেবে। স্টিয়ারিং ধরা হাত দুটো শক্ত হয়ে গেল বারিশের। বুকের ভেতর আগের অগ্নিকুণ্ড যেন দাও দাও করে তুলছে। 4,72,00,000 টাকার একটা ব্র্যান্ড নিউ মার্সিডিস গাড়িকে এই মেয়েটা গত 1 ঘন্টায় চলন্ত সস্তা হোটেল বানিয়ে ছেড়েছে। লুকিং মিররে এসে ঝিলমিলের দিকে এমন একজোড়া অগ্নির দৃষ্টি ছুড়ল যেন সে চোখ দিয়ে মানুষ পুড়িয়ে ছাই করে দেওয়া সম্ভব। চরম রাগ মনের ভেতর চেপে বারিশ ছটকা মেরে ব্রেক কষে গাড়িটা রাস্তার পাশে থামায়। ঝিলমিল দ্রুত গাড়ি থেকে নেমে চলে গেল চটপটি পার্সেল করতে। আর বারিশ স্টিয়ারিংয়ের উপর 2 হাত শক্ত করে চেপে ধরে মনে মনে বলে, এই মেয়ে মানুষ নয়, এই মেয়ে একটা আপদ। আই উইশ এর মুখটা যদি সত্যি আমি সুপার গ্লু দিয়ে আজীবনের জন্য আটকে দিতে পারতাম। দেখে আর ঝিলমিলকে ওদের বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়ির লনে এসে যখন বারিশ গাড়িটা থামালো তখন রাত বেশ গভীর। পেছনের দরজা খুলে ব্যাগগুলো নেওয়ার সময় দেখলো সিটের মধ্যে সস, টক, পানি লেগে আছে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড ওভাবে দাঁড়িয়ে থাকার পর বারিশ একটা ভারী শ্বাস টানে। তারপর ড্যাশবোর্ড থেকে টিস্যু বক্সটা নিয়ে কয়েকটা টিস্যু ছিঁড়ে বের করে অত্যন্ত ধীরস্থিরভাবে সে সিটের উপর পড়ে এক একে সস আর টক পানির দাগগুলো ঘষে ঘষে মুছে ফেলে। নিয়মের অন্যথা হলো না আজকেও। ঝিলমিলের ক্লাসের সামনে পৌঁছাতে দেরি হয়ে গেল। তবে অন্য দিনগুলোর চেয়ে আজকের খামখেয়ালিপনাটা একটু বেশি চড়া। লেকচার শেষ হতে আর মোটে 15 মিনিট বাকি। ক্লাসের দরজার সামনে এসে দাঁড়ালো অভাবে অন্য এক শান্ত রূপ নিয়ে। 2 হাতে শক্ত করে চেপে ধরেছে পিঠের ব্যাগের বেল্ট দুটো। চঞ্চল মেয়েটার সারা শরীরে আজ কেমন যেন এক অদ্ভুত অসারতা, নিথর পাথরের মতো স্থির। বারিশ একবার আর চোখে দরজার দিকে তাকালো, কিচ্ছুটি বলল না। বেশ খানিকটা সময় এইভাবেই কেটে যাওয়ার পর ঝিলমিলের উষ্ঠাধর সামান্য কেঁপে উঠল। অতি মৃদু কণ্ঠে সে শোধালো, স্যার আসবো? বারিশ মেয়েটার দিকে না তাকিয়ে রাশ ভারী গলায় জবাব দিল, আজ পুরো 45 মিনিট নষ্ট করেছ। নিয়ম অনুযায়ী এতবার কান ধরো তারপর ভেতরে আসার অনুমতি মিলবে। আর যদি ওসব না করি? মেঝের ধূসর রঙের দিকে চোখ জোড়া নিবদ্ধ রেখে প্রশ্নটা ছুড়ে দিল ঝিলমিল। কণ্ঠস্বর আজ বড্ড অচেনা শোনালো। নিজের কাঠিন্য বজায় রেখে বলল বারিশ, তাহলে চলে যেতে পারো। ঝিলমিল সামান্য থামলো, তারপর ওভাবেই আলতো করে বলল, আচ্ছা। মেঝের দিক থেকে দৃষ্টি না সরিয়ে একদম যান্ত্রিক পায়ে উল্টো পথে তার হাঁটা শুরু। ক্লাসের ভেতরে বসা ইরান সহ ওর বাকি বন্ধুরা এই দৃশ্য দেখে স্তব্ধ। তবে সবার চেয়ে বেশি ধাক্কা খেলে বোধ হয় ক্লাসের স্যার অর্থাৎ বারিশ নিজে। চঞ্চল মেয়েটার এমন অদ্ভুত আত্মসমর্পণ তার কল্পনাতীত। সে এত অবাক হলো যে বিস্ময়ের ঘুর কাটতে উঠতে না পেরে দরজার চৌকাঠে দাঁড়িয়ে এক দৃষ্টি সপ্তদশীর চলে যাওয়া দেখতে লাগলো। ভেতরের অস্বস্তিটা যুবককে বেশি সময় স্থির থাকতে দিল না। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক্সকিউজ মি শব্দ ছুড়ে দিয়ে সে ক্লাস থেকে বের হয়ে পড়ে। করিডোর ধরে দ্রুত পায়ে এগিয়ে গেল বারিশ। ঝিলমিলের কাছাকাছি পৌঁছেই ওর ডান হাতটা শক্ত মুঠোয় চেপে ধরে তার পথ আগলে দাঁড়ালো। অধৈর্য কণ্ঠে শোধালো, কোথায় যাচ্ছ তুমি? ঝিলমিল ঝটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অবাধ্যের মতো বলল, হাত ধরবেন না। এমন প্রত্যাখ্যানে বারিশ কিছুটা অপ্রস্তুত ও অস্বস্তিতে পড়ে। গলার স্বর কিছুটা নরম করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? ঝিলমিলি এখনও নীরব, চোখের মনে দুটো পাথরের মতো মেঝেতেই আটকে আছে। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে? যুবকের কণ্ঠে এবার কিছুটা কর্তৃত্বের সুর। এবার দীর্ঘক্ষণ পর মুখ তুলল কিশোরী। সরাসরি তাকালো যুবকের চোখের দিকে, নিষ্প্রাণ গলায় বলল,
কোনো সমস্যা হয়নি। মেয়েটা স্পষ্ট মিথ্যা বলছে। ওর ফ্যাকাশে ঠোঁট আর মলিন মুখচ্ছবি অন্য কিছুর আভাস দিচ্ছে। এই মেয়েটি অন্তত সে প্রাণবন্ত ছটফটে কিশোরী নয়, যাকে গত 1.5 মাসের বেশি সময় ধরে বারিশ প্রতিদিন দেখে আসছে। একটু থমকে যুবক হুকুমের সুরে বলল, ক্লাসে চলো। আপনি তো বললেন চলে আসতে। বারিশ এবার আর ওর কোনো যুক্তির তোয়াক্কা না করে পুনরায় মেয়েটার হাত শক্ত করে ধরে এক প্রকার টেনেই নিয়ে এলো ক্লাসরুমের ভেতর। গম্ভীর গলায় নির্দেশ দিল, নিজের আসনে গিয়ে বসো। ঝিলমিল আর কোনো প্রতিবাদের পথ বেছে নিল না। বাথরুমের মতো ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল ইরানের পাশের খালি জায়গাটাতে। সঙ্গে সঙ্গেই ইরান তাকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? ঝিলমিলের তরফ থেকে কোনো জবাব এলো না। সামনের টেবিলের দিকে স্থির চোখে তাকিয়ে নিথর হয়ে বসে রইল সে। আন্টি বকেছে? ফের প্রশ্ন করল ইরান। বন্ধু নীরবতা তাকে ভাবিয়ে তুলছে। কি হয়েছে বলবি তো? এবার ওর গলার স্বরে কিছুটা তাগাদা। ইরানের শেষ কথাটি শুনতে ঝিলমিলের ঠোঁট দুটো আচমকায় কাঁপতে শুরু করলো। টলমলে উঠল চোখের খুন। ভেতরে জমে থাকা কষ্টটা আর চেপে রাখা গেল না। কোনো কথা বলার আগেই 2 হাতে নিজের মুখটা শক্ত করে চেপে ধরে ফুঁপে উঠল সে। বান্ধবীর এমন আকস্মিক কান্না ইরান নির্বাক। সে আশেপাশে তাকিয়ে গলার আওয়াজটা যতটা সম্ভব নিচু রেখে ঝিলমিলের কাঁধ ধরে আলতু ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, কি হয়েছে তোর বলবি তো? এই ঝিল। কানার ব্যাগ বাড়ার সাথে সাথে ঝিলমিলের রীতিমতো হেঁচকে উঠতে শুরু করেছে। ক্লাসের সবার নজর এড়াতে সেবার বেঞ্চের উপর রাখা ব্যাগের ভেতর মাথাটা গুজলো। তারপর ফুপে কাঁদতে লাগলো। আর লেকচারের শেষ 10টা মিনিট এভাবেই কেটে গেল। আর এই শেষ 10 মিনিট বারিশ কি লেকচার দিল নিজেও বুঝলো না। সমস্ত মনোযোগ যেন ওই একটা কোনায় গিয়ে আটকে গেছে। এই সামান্য সময়ের মধ্যে অবচেতন মনেই তার নজর না হলে অন্তত 100 বার ওই কোনার বেঞ্চটার দিকে চলে গিয়েছে। ডেস্কে রাখা সাদা খাতাটার উপর চোখ পড়লে দেখা যাবে সেখানে কলম দিয়ে কাটাকুটি করে গুনে গুনে কিছু সংখ্যা লেখা রয়েছে। সংখ্যাগুলো আর কিছুই নয়, ওই কোনায় বেঞ্চে মাথা নিচু করে কাঁদতে থাকা মেয়েটা কতবার নিজের চোখের জল মুছলো অবলীলায় তারই এক নিখুঁত হিসাব। চঞ্চল মেয়েটার এই আচমকা কান্নার পেছনের কারণ কিছুতেই তার মাথায় এলো না। যুবকের পিরিয়ড শেষের ঘন্টা বাজতেই বারিশ খাতার সেই পাতাটা ছিঁড়ে ভাঁজ করে পকেটে পুরে নিল। ক্লাস থেকে বেরিয়ে গেল। কিন্তু কেন এই অস্থিরতা, কেনই বা ওই কান্নার হিসাব রাখা, তার কোনো উত্তর অন্তত এই মুহূর্তে তার নিজের জানা নেই। ঘন্টা বাজতে ইরান আর এক মুহূর্ত দেরি করল না। ঝিলমিলকে সামনে নিয়ে তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে গেল। ততক্ষণে কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে পড়ে উঠেছে মেয়েটার। চোখে মুখে পানির ছাপটা দিয়ে ইরান অস্থির গলায় শুধালো, ঝিলমিল এবার তো বল আমাকে, কি হয়েছে? কে বকেছে তোকে? কেউ বকেনি। কান্নারত ভেজা গলায় করুণ সুরে শোনালো, তাহলে কাছিস কেন? চিটার, জরিফ একটা চিটার। এবার আর কান্না চেপে রাখতে পারল না সে। কি করেছে সে? ইরানের চোখ দুটো বিস্ময়ে কপালে উঠল। ওর ক্লাসমেট মুন্নি আপু। আমি আজ যখন কলেজে আসছিলাম তখন নিজের চোখে দেখলাম ওরা দুজনেই কিস করছে। ও আমাকে ঠকালো, অথচ সবসময় বলতো ওটা নাকি ওর জাস্ট ফ্রেন্ড। বান্ধবীর এই কথা শুনে ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জারিফকে তো আমার প্রথম থেকেই সুবিধার মনে হয়নি। তুই যে কি মনে করে ওর সাথে এসবে জড়াতে গেলি? তুই জানিস না ইরান। চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় ঝিলমিল বলল, ও নিজের বাসা থেকে টাকা চুরি করে ফুল কিনে আমাকে প্রপোজ করেছিল। সেদিন ওর ওই পাগলামি দেখে আমার ভীষণ মায়া লেগেছিল। খেলি তো এবার বাস, এখন কি করবি শুনি? বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে জিজ্ঞেস করল ইরান। জানি না। শূন্য চোখে দেয়ালে তাকিয়ে ধরা গলায় উত্তর দিল সে। সবগুলো পিরিয়ড শেষ করে যখন ক্লাসরুম থেকে বের হলো, ঝিলমিলের মাথাটা তখনও ঝিমঝিম করছে। করিডর পেরিয়ে মাঠে পা রাখতে সামনে এসে দাঁড়ালো জারিফ। ওকে দেখা মাত্রই ঝিলমিলের ভেতরের কষ্ট নিমেষে খুবই রূপ নিল। কোনো কিছু ভাবার বা বলার সুযোগ না দিয়েই সে সরাসরি জারিফের গালের সশব্দে একটা চর কষে দিল। আর রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, জারিফের বাচ্চা, এই ছিল তোর মনে? খোলা মাঠে সবার সামনে এমন চর খেয়ে অপমানে জারিফের পুরো শরীর রিরি করে উঠল। কান মাথা গরম হয়ে গেল তার। সে দাঁতে দাঁত চেপে চারপাশটা একবার দেখে নিয়ে বলল, ঝিলমিল,
সিন ক্রিয়েট করিস না। বাসায় চল, তোকে সব বুঝিয়ে বলছি। চুপ কর বেয়াদব। তোর মতো একটা লুচ্চা জানোয়ারকে বিশ্বাস করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঝিলমিল আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। সে দ্বিতীয় চটটা মারার জন্য হাত তুলল, কিন্তু এবার আর সুযোগ দিল না জারিফ। সে ঝিলমিলের হাতটা মাঝপথেই শক্ত করে ধরে ফেলল। এতক্ষণের অপরাধ বোধ ছেড়ে ফেলে সে এবার তার নোংরা রূপটা বের করে আনলো। ঝিলমিলের হাতটা মোচড় দিয়ে ধরে ঝাঁঝালো গলায় বলল, যা করেছি বেশ করেছি। তোর মতো একটা সাধারণ মেয়ের সাথে যে আমি এতদিন রিলেশন করেছি, এটাই তো তোর ভাগ্য। আনস্মার্ট কোথাকার। সবসময় ওই ব্যাকডেটের চিন্তা ভাবনা নিয়ে ঘুরিস। একটা হাত ধরলেও তোর 10 রকমের ছুঁই ছুঁই ভাব শুরু হয়ে যায়। রোমান্স তো দূরের কথা। তাই যা দেখেছিস একদম ঠিক দেখেছিস। মুন্নি তো আমার স্ট্যান্ডার্ডের সাথে যায়। ঝিলমিল স্তব্ধ। কত কৌশলে সে ঝিলমিলকে এই ফাঁদে ফেলেছিল, সব কিছু চোখের সামনে ভেসে উঠল। গত 5 মাস ধরে ঝিলমিল আর জারিফের মধ্যে এই সম্পর্ক। তার মুখ থেকে এমন বিষাক্ত কথাগুলো শুনে সে তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। চোখের জল উপেক্ষা করে সে তীব্র ঘৃণায় বলল, তাই বলে এভাবে ঠকালি আমায়? এত নাটক করার কি দরকার ছিল? শুরুতেই বলে দিতিস তোর চেহারার আড়ালে এতটা নোংরা একটা মানুষ লুকিয়ে আছে। জারিফ ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। ওর হাতটা আর একটু জড়িয়ে ঝাঁকিয়ে বলে, তুই তো মাত্র একটা জিনিস দেখলি ঝিলমিল, আমি তোর ধারণার চেয়েও নোংরা। মুখের উপর এমন নির্লজ্জ স্বীকারোক্তি শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ঝিলমিলের। পরক্ষণে অপমানে আর ঘৃণায় গলে উঠল তার পুরো শরীর। চোখের জল মুছে এসে চিৎকার করে বলে উঠল, তাহলে আমার সাথে কেন এতদিন ধরে এই ভালোবাসার নাটক করলি? আর এখন আমাকে খ্যাত বলছিস? শুরুতে তো নিজে আমার পিছু পিছু কুত্তার মতো ঘুরঘুর করেছিস। আমি গিয়েছিলাম তোর কাছে? কিশোরীর এই পাল্টা জবাবে জারিফ আরও এক ধাপ এগিয়ে চরম নোংরামি প্রকাশ করে বলল, ভেবেছিলাম তুই আমার পাশের বাসার মেয়ে, যখন মন চাইবে একটু একটু সুযোগ বুঝে তোকে ভোগ করতে পারবো। কিন্তু তুই কি তা একবারও হতে দিয়েছিস? সব সময় তোর ওই সতীপনা। নিজের চরিত্রের উপর এমন জঘন্য আঘাত আসতে ঝিলমিলের মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল। হিতাহিত জ্ঞান হারিয়ে সে এক ঝটকায় নিজের হাত মুক্ত করে হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল জারিফের উপর। দুটো হাত বাড়িয়ে সে শক্ত মুঠোয় খামচে ধরল জারিফের মাথার চুল। তারপর সর্বশক্তি দিয়ে ঝাঁকুনি দিতে দিতে চেঁচে উঠল হিংস্র গলায়, জিরাফের বাচ্চা, আমার শরীর পাওয়ার জন্য তুই এত বড় জাল বিছিয়েছিলি? তোকে তো আমি আজ জ্যান্ত কবর দিব। মাঠের তুলকালাম কাণ্ড দেখে মুহূর্তের মধ্যে সেখানে হুলস্থুল পড়ে গেল। হিরান আর ঝিলমিলের বাকি বন্ধুরা তড়িঘড়ি করে এগিয়ে এসে ওকে টেনে হিঁচড়ে পেছনের দিকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওদিকে জারিফের বন্ধুরাও ছুটে এসে ঝিলমিলের শক্ত মুঠো থেকে ওকে ছাড়ানোর জন্য টানাটানি শুরু করলো। কিন্তু ঝিলমিলের মাথায় তখন তীব্র জেদ চেপে বসেছে। সবার এত টানাটানির মাঝেও সে জারিফের মাথা থেকে গোছাখানেক চুল নিয়ে তবে ছাড়লো। মাথার যন্ত্রণায় আর এত মানুষের সামনে অপমানে জারিফ এবার রাগে জ্ঞান হারিয়ে ফেলে। পুরো মুখভাব রাগে লাল করে সে এক ঝাড় মেরে বন্ধুদের হাত ছাড়িয়ে নেয়। ডান হাতটা বাতাসে উঁচিয়ে ঝিলমিলকে একটা জোরালো থাপ্পড় মারার জন্য হিংস্র ভঙ্গিতে তেড়ে আসতে গেল সে। তখনই কোথা থেকে পাথরের মতো কঠিন হাত এসে মাঝপথে খপ করে চেপে ধরলো জারিফের কবজিটা। ঠিক যেন বাতাসের গতিতে সে কেউ জারিফের সেই হাতটাকে শূন্যে থামিয়ে দিয়েছে। নিজের হাত অবশ হয়ে যেতে দেখে হতচকিত চোখে পাশে তাকালো জারিফ। চোখের মনি দুটো ভয়ে আর আশ্চর্যে স্থির হয়ে গেল তার। থুতলাম গলায় সে শোধালো, চাচ্চু তুমি এখানে? বারিশের পুরো অবয়বে তখন এক থমথমে গম্ভীরতা। চোখের চশমাটার আড়ালে থাকা দৃষ্টিজোড়া যেন বরফের মতো শীতল। জারিফের কবজিতে আঙুলের চাপ বাড়িয়ে দিয়ে সে হিমশীতল স্বরে বলল, এখানে কি হচ্ছে? চাচাকে হুট করে কলেজের মাঠে এভাবে দেখে জারিফ পুরোপুরি ভরকে গেল। নিজের নোংরামি প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে সে আমতামতা করে নিজ স্বরে বলল, চাচ্চু তুমি তুমি চলে যাও এখান থেকে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। পেছন থেকে চুলোচুলির ধকল সামনে ঝিলমিল তখনও হাঁপাচ্ছিল। জারিফের মুখে এই কথা শুনে সে চিৎকার করে বলে উঠল, কেন যাবে? আমি তোর চাচাকে তোর সব কীর্তি বলে দিব। ফুপা ও আসলে। হঠাৎ বজ্র কঠিন ধমকে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল পুরো মাঠ। স্টপ ইট, একদম চুপ করো তুমি।
বারুষের কণ্ঠের কঠোর গর্জন এত তীব্র ছিল যে ঝিলমিলের পুরো অস্তিত্ব নিমিষে কেঁপে উঠল। বাকি কথাগুলো গলার মাঝ পথে আটকে গেল। জারিফের হাতটা ছেড়ে দিয়ে হুকুমের সুরে বলল, বারিশ, লিভ দিস প্লেস রাইট নাও। চাচাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস জারিফের ছিল না। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বন্ধুদের দলমল নিয়ে চলে গেল দ্রুত। জারিফ চলে যেতে এবারে সেবার ঝিলমিলের দিকে নিজস্ব তীক্ষ্ণ দৃষ্টি ফেরালো। কোনো কৈফিয়ত বা সান্ত্বনার ধার না ঝেড়ে বরফ কঠিন গলায় নির্দেশ দিল, আর তুমি সোজা বাড়ি ফিরে যাও। ধমক খেয়ে ঝিলমিল ক্ষোভে আর অভিমানে মাথাটা নিচু করে মাঠের এক কোণে রাখা নিজের সাইকেলটার কাছে চলে যায়। বান্ধবী ইরানকে একটা শুকনো বিদায় জানিয়ে সাইকেলটা নিয়ে গেটের দিকে এগোতে লাগে সে। এদিকে বারিশও সোজা পার্কিং জোনের দিকে হেঁটে যায়। গাড়িতে বসার পর থেকে তার মাথাটা কেন যেন প্রচণ্ড ভন ভন করছে। রগ দুটো ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা। ভেতরে কেমন এক রাগ আর অস্থিরতা কাজ করছে। স্টিয়ারিং হুইলে হাত রেখে কিছু একটা গভীর ভাবনায় ডুবে থাকা অবস্থাতে সে অ্যাক্সিলেটরে চাপ দেয়। গাড়িটা মেন গেটের কাছাকাছি, তবু তার মনোযোগ রাস্তায় নেই। আর ঠিক সেই অসাবধান মুহূর্তেই হুট করে সামনে চলে আসা ঝিলমিলের সাইকেলের পেছনে সজোরে ধাক্কা লাগিয়ে দিল গাড়িটা। ঠাস করে একটা শব্দ হলো। ভারসাম্য হারিয়ে ঝিলমিল শক্ত পিচ ঢালা রাস্তার উপর আছাড় খেয়ে পড়ল। কড়া ব্রেকে গাড়ি থামালেও বারিশ। সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিংয়ে একটা খুশি মেরে বিড়বিড় করে চরম বিরক্তিতে বলে উঠল, ফাকিং হেল। ঝিলমিল রাস্তার উপর ওভাবে নিথর হয়ে বসে রইল। ওঠার কোনো চেষ্টাই করল না। পৃথিবীর সব অঘটন, সব অপমান বুঝি শুধু তারই জন্য বরাদ্দ। আজ পুরো দিনটা যে এইভাবে তাকে দুমড়ে মুচড়ে দেবে সে ভাবতেও পারেনি। সে ওভাবে কতক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। ওদিকে সাইকেলটা ছিটকে আরেক পাশে পড়ে গেছে। চেনটা ছিঁড়ে প্যাডেলের সাথে এমনভাবে আটকে গেছে যে ওটা দিয়ে আর এক কদমও এগোনো সম্ভব নয়। বারিশ দ্রুত গাড়ি থেকে নেমে ঝিলমিলের সামনে এসে দাঁড়িয়ে ওর এই নিষ্প্রাণ ভাব দেখে বলে, কি হলো? তুমি কি এভাবেই রাস্তার মাঝখানে বসে থাকবে? ঝিলমিল মুখ তুলল না। ওভাবে বসে থেকে তপ্ত গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল, থাকলে আপনার কোনো সমস্যা? ওঠো। বারিশের কণ্ঠে আদেশ আর বিরক্তির মিশ্রণ। ঝিলমিলে বার জোর করেই নিজেকে টেনে তুলল। কলেজ ড্রেসের ধুলোবালি না ছেড়েই সাইকেলটা টেনে সোজা করার চেষ্টা করে, কিন্তু চেন আর চাকার দশা দেখে বুঝলো ওটা পুরোপুরি অচল। ভেতরে জমে থাকা সমস্ত রাগ আবার এই জড় বস্তুটার উপর গিয়ে পড়ল। তীব্র আক্রোশে সাইকেলটা ওখানে আছাড় মেরে ফেলে দিয়ে পিঠের ব্যাগটা শক্ত করে চেপে ধরে গেট পার হয়ে হনহন করে সামনের রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে গাড়িটা নিয়ে যায় ঝিলমিলের ঠিক পাশাপাশি। কাছ নামিয়ে গম্ভীর গলায় ডাকে, গাড়িতে ওঠো। বারিশের ডাক কানে গেলেও ঝিলমিল যেন পুরোপুরি বধির। সে সোজা সামনের দিকে তাকিয়ে হনহন করে হাঁটতে থাকলো। যুবকের ধৈর্যের শেষ বাটটুকু এবার ভেঙে গেল। সে গাড়িটা ঝিলমিলের গা ঘেঁষে থামিয়ে ড্রাইভিং সিট থেকে বা পাশের সিটের দিকে ঝুঁকে একটানে দরজাটা খুলে ক্ষিপ্র হাতে ঝিলমিলের হাতটা শক্ত মুঠোয় চেপে ধরে। এক প্রকার জোর করে ওকে টেনে এনে সিটে বসিয়ে সশব্দে দরজা আটকে দেয়। দাঁতে দাঁত চেপে বারিশ বলল, ডাকছি শুনতে পাচ্ছ না? ঝিলমিল তখনও খুবই ফুঁসছে। সে সিটের উপর ছিটকে উঠে বসে চেঁচিয়ে উঠল, আমি আপনার সাথে যাব না। আপনি তো একবারের জন্যও শুনতে চাইলেন না। আপনার ওই লম্পট ভাতিজা আমার সাথে কি অন্যায় করেছে ও। এবার কথা শেষ করতে দিল না বারিশ। এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে ঝিলমিলের নরম চোয়ালটা শক্ত করে চেপে ধরল সে। ওর মুখটা নিজের দিকে ঘুরে পাথরের মতো কঠিন গলায় বলে উঠল, কোনো আগ্রহ নেই আমার এসব ফালতু কথা শোনার। এরপর আর একবার যদি মুখ থেকে কোনো কথা বের হয়েছে তাহলে তোমাকে সহ এই গাড়ি আমি সোজা গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করব। ঝিলমিলের চোখের মনে দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। হে যেন এক সম্পূর্ণ অচেনা বারিশ চাচ্ছু। এর মধ্যে এতদিনের চেনা সেই বারিশ চাচ্ছু ফুপা কিংবা স্যার কেউই নেই। ভীষণ রুক্ষ গম্ভীর কোনো পুরুষ যে সত্যি সত্যি গাড়িটা কোথাও ঠুকে দিতে পারে। ঝিলমিলের খুব বলতে ইচ্ছে করলো নিজে গাড়িতে তুলে এনে আবার অ্যাক্সিডেন্টের ভয় দেখাচ্ছে। বলল ঠিকই, তবে মনে মনে চোয়াল চেপে ধরায় ব্যথায় কুচকে যায় ঝিলমিলের মুখটা। সে কোনো মতো উচ্চারণ করে, ছাড়ুন, গালটাই তো গলিয়ে দিলেন আমার।
বারিশ এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে গাড়ি চালানোয় মন দিল। অন্য সময় হলে এভাবে গাল চেপে ধরার জন্য ঝিলমিল চিৎকার করে গাড়ি মাথায় তুলত, কিন্তু এখন তার এই ভয়ঙ্কর রূপ দেখে একটু শব্দ করার সাহস তার হলো না। সে অভিমানে আর ভয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে কাছের উপারে তাকিয়ে রইল। অর্ধেক রাস্তা পার হওয়ার পর হঠাৎ করে ঝিলমিল বলে উঠল, গাড়িটা থামান। বারিশ কোনো পাল্টা প্রশ্ন করলো না, কেন নামবে তাও জানতে চাইল না। আমরা এক সেই গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে এসে সোজা সামনের দিকে তাকিয়ে থাকে। ঝিলমিল কাঁধের ব্যাগটা টেনে নিয়ে গাড়ি থেকে নেমে দরজাটা ধরম করে আটকে দেয়। তারপর কাঁচের উপর দিয়ে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।